মাননীয় সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, একটা প্রশ্ন আপনার কাছে করে গিয়েছিলাম। জ্বালানি বিষয়ক সংসদীয় কমিটি যখন তৈরি হলো তখন আমরা দেখতে পেলাম যে ওই সময় জামাত ইসলামের পক্ষ থেকে যারা ছিলেন তারা এটা বলছিলেন যে আপনাদের যে সহযোগিতা, যে আইডিয়া, যে ব্রেনস্টর্মিং, তাতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এখন আসলে সেই কমিটি কি করছে এই সংকটে? দেখুন, আসলে ওই কমিটি সকল সমস্যার সমাধান করে দিবে, ওটা একটা স্বাস্থ্য বটিকা, বিষয়টি এরকম নয়, আমি মনে করি না। জি। কারণ ওইটা একটা সিচুয়েশন ছিল যে যখন শুধুমাত্র জ্বালানি সংকটটা এরকম না, বলা যায় যে অভ্যন্তরীণ একটা কি বল দুর্বৃত্তায়ন বা কিছু ঝামেলা ছিল আর কি। সবকিছু মিলিয়ে ওই সময়ের জন্য হয়তো ওইটাকে পারফেক্ট একটা আইডিয়া মনে হয়েছিল আর কি। আমি মনে করছি না যে এটিকে সব সময় সকল ক্ষেত্রে আপনি কাজে লাগাবেন এবং হবু কাজে লাগাবে, কাজে আসবে। কারণ এখন তো আসলে সংকটটা যেটা আর কি, এটা তো সবাই দৃশ্যমান। আমাদের এখানে কি বলে সম্মানিত সাংবাদিক উপস্থাপন করেছেন বিষয়টি, কতটুকু ঘাটতি এটি তো আমরা এখন বুঝতে পারছি। এখন যে ক্রাইসিসটা, বিরোধী দলকে আপনি পাশে রাখতে পারেন, বিরোধী দলকে আপনি আয়নার মতো রাখতে পারেন এই জন্য যে আপনার কি কি ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো যেন কোনোভাবে বাইপাস না হয়ে যায়। এখন সরকারেরই সিদ্ধান্ত নিতে হবে যে এই ত্রুটি দূর করার ক্ষেত্রে, ঘাটতি দূর করার ক্ষেত্রে, অর্থাৎ সরবরাহ কেন্দ্রিক যে ঘাটতিটি রয়েছে এটি দূর করার ক্ষেত্রে এই মুহূর্তে আগাম ভূমিকাটা কি হবে সেই জায়গাকে আচ্ছা, আমি মনে এক্ষেত্রে করি আপনাকে যে ছোট অ্যাড্রেস করে করা বলে দরকার রাখি, ছিল। ঠিক এই মুহূর্তে পরিকল্পনার কথা আসলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন যে এক্সিলারেটেড এনার্জি যে টার্মিনালটা সংকট তৈরি হয়েছে সেটাকে ঠিক করা হচ্ছে, ধাপে ধাপে যেন সেখান থেকে গ্যাস সংগ্রহ করা যায়। আমি মোটামুটি ভাবে একটু বলি আর কি, আমি হ্যাঁ, একটু প্লিজ বলতে ছোট করে। চাচ্ছি। মানে দুঃখটা হচ্ছে যে বক্তব্যের বৈপরীত্যটা আমাদের কাছে কাম্য নয়। একটা সংকট, এটা আমি বলছি, আমাদের যারা অন্যান্য স্পেশালিস্ট, যারা সরকার দলীয় নাও হতে পারে, জি। যে কেউ হতে পারে আর কি, সবার যেন একটা লাইনের বক্তব্য থাকে, এই জায়গায় আমরা আসতে পারছি না। এটি আমি মনে করি যে সরকারের বা মন্ত্রণালয়ের বড় ধরনের একটি ত্রুটি। এই জায়গায় দুটো দিক, একটি হচ্ছে যে মন্ত্রীদের বক্তব্য আর একটু খেয়াল করে দেওয়া দরকার। সেকেন্ড হচ্ছে যে যারা এই অধিদপ্তরে, মন্ত্রীদের কাছে এই অধিদপ্তরগুলো থেকে প্রশ্নগুলো সরবরাহ করে, উত্তরগুলো সরবরাহ করেন, জি। তাদেরকে আমি মনে করি যে এটিকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা দরকার। এটা এটা খুব ভালো একটা পরামর্শ দিয়েছেন, কারণ আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বললাম, জিয়াউল কবির সুমন, তাদের অনেকে বলছিলেন আমাদের পলিসিগত সমস্যা আছে। এমনভাবে পলিসিটা তৈরি করা হয়েছে যেখানে আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয় না। আবার অন্যদিকে মন্ত্রী বললেন আমাদের মূল সমস্যা হচ্ছে আর্থিক। তখন মানুষ তো বিভ্রান্ত হচ্ছে, আর্থিক সমস্যা নাকি পলিসিগত সমস্যা। যাই হোক, যেটা আসলে রাশেদুল ইসলাম রাশেদ খুব চমৎকার করে বলেছেন তার ভাষা থেকেই, যে এখন সরকার যেহেতু পঞ্চম মাস পার করে ফেলেছে, তাদের আসলে এই অজুহাত দেওয়ার সুযোগ নেই যে ফ্যাসিবাদের প্রভাব এখন পড়ছে, কারণ মাঝখানে ইন্টার্ম গভর্নমেন্ট পার হয়ে গেছে। কি বলবেন? আসলে যে প্রবলেমগুলো হচ্ছে বা যে সংকটগুলো হচ্ছে, এগুলো কিন্তু সবাই আমরা কিন্তু এটার ভুক্তভোগী, তাই না? তো সেই বিষয়গুলোতে সরকার যদি আগাম কোনো তথ্য দিয়ে রাখে যে এই সমস্যা হতে পারে, এবং এটা অর্থাৎ উনি যেটা বলেছেন আমি এটার সাথে একমত, যে একটা জায়গা থেকে একটা একজন স্পোক্সম্যান থাকবেন, উনি বলবেন যে আসলে হোয়াট ইজ গোয়িং অন এবং কি হচ্ছে, তারা কি করছে, সেটা ঠিক আছে। আবার এটাও ঠিক যে ধরেন আমি 5.5 মাসের একটা সরকারকে আমি তো দায়ীও করতে পারবো না। কেন পারবো না? কারণ অনেক কিছুই ধরেন এই যেমন আজকে দেখলাম একটা ঘটনা, এর আগে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে একটা ঘটনা দেখলাম, সেখানে কি ছাত্রলীগ প্রকাশ্যে কোপাচ্ছে ইয়েটি। আজকে দেখলাম ভিপি জিএস রায়, উনি বেলচা নিয়ে মারামারি সালাউদ্দিন করছেন। আম্মা যে ছবিটা আমরা দেখলাম। এই জিনিসগুলো তো আমাদের আসলে কি রাজনীতি বা এই যে গণ অভ্যুত্থান, আমাদের পরিবর্তন কতটুকু এসেছে আমি এটা নিয়ে আসলে খুব সন্দিহান। কারণ আমরা ওই যে যেটা উনি বললেন যে আমরা বলছি এক, করছি এক, আবার মাঠে আরেকটা, এত কিছু দিয়ে আমরা আসলে কুলিয়ে উঠতে পারছি না। আসলে আমাদের কি করা উচিত, আমরা কতটুকু জাতি হিসেবে আমরা এই পরিবর্তন, আমরা নিজেরা পরিবর্তিত হলাম, আমরা জনগণকে কি দিলাম, আমাদের রাজনীতিবিদরা, আমাদের গণমাধ্যম, সবকিছু মিলিয়েই না এখনো আমি মানে আশাহত হতে হয় যে আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের, সেটা জুলাইয়ের সময় বসে আসলে পরিপূর্ণভাবে হচ্ছে না। তো আমি বলে রাখি, শুধুমাত্র এই ছাত্র রাজনীতি নিয়ে যে সংকট, যে ঐতিহাসিক চ্যালেঞ্জ, সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা একটা দীর্ঘ আলোচনা করবো 71 জানুয়ারি, এবং সেই সময় নিশ্চয়ই আপনারা থাকবেন, সেগুলো নিয়ে কথা বলার সুযোগ হবে। আমি আরেকটি প্রসঙ্গে আসতে চাই, এবং জনাব সাইফুল হক আপনাকে দিয়ে, আপনি নিশ্চয়ই শুনেছেন আদিন হাসপাতাল তার লাইসেন্স ফিরে পেয়েছে, দেওয়া হয়েছে 3টা শর্ত। আমি বলে রাখি 3টা শর্তের প্রথমটা হচ্ছে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অধ্যাদেশ, এটা প্রতিপালন অব্যাহত রাখতে হবে। লাইসেন্সের যে শর্ত, সেই শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার, নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে লাইসেন্সের শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে দেন সরকার আসলে যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা নিতে পারে। এখানে তাহলে 3টা প্রশ্ন তো বড় আকারে থাকবে। প্রথম কথা হচ্ছে এই জিনিসগুলো, শর্তগুলো, এটা তো আজকের না, এটা সবসময় আসলে হাসপাতালগুলোকে অনুসরণ করতে হয়। আদিন হাসপাতাল কি এতদিন ধরে এটা করেনি?
যদি করে না থাকে তাহলে তাদের নজরদারি কি কারোর চোখে ছিল না? যেই 6 নবজাতকের মৃত্যু হলো, এটা অপূরণীয় ক্ষতি। এর কোনো ব্যাখ্যা কি পাওয়া যাবে না? আবার সেদিন সাংবাদিকরা কাভার করতে গিয়ে এই হাসপাতালের স্টাফরা তাদের উপরে যে পরিমাণ চড়াও হয়েছে সেগুলো নিয়েও কি আলোচনায় আসবে না? মানে পুরো বিষয়টা আপনার পর্যবেক্ষণ দিয়ে কি বলবেন? আমি যে আপনাকে ধন্যবাদ, আপনি একটা খুবই জনগুরুত্বপূর্ণ প্রশ্ন এটা উত্থাপন করেছেন। আমি প্রথমত যেটা আপনি উল্লেখ করলেন যে 6 জন নবজাতক শিশুদের যেভাবে মর্মান্তিক মৃত্যু, জি, এটা পুরো জাতিকে, আমাদের জনগণকে, সবাইকে এটা স্পর্শ করেছে, অনেককে এটা কাঁদিয়েছে। এটা এরকম ঘটনা তো নিশ্চয়ই আমরা দেখতে চাইবো না। রাতদিন হাসপাতালে না, কোনো হাসপাতালে কোথাও এরকম ঘটনা ঘটবে এটা আমরা চাইবো না। হাসপাতালের যে ত্রুটি, ঘাটতি, গাফিলতি, দুর্বলতা, এটা অত্যন্ত স্পষ্ট। এটি নিয়ে কোনো বিতর্কের কোনো প্রশ্ন নেই। কিন্তু এটা একটা বিষয়। আবার একই সাথে হাসপাতালকে যেভাবে এক ধরনের একটা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিয়ে হাসপাতালকে যেভাবে বন্ধ করে দেওয়া হলো, আমি এটার সাথে পুরোপুরি আমি ঠিক একমত না। একমত এই জন্য যে এরকম একটা হাসপাতালে ঘাটতি আছে, ত্রুটি আছে, তার জন্য ব্যবস্থা আছে, শাস্তি যোগ্যতার প্রশ্ন আছে, এটা একটা আলাদা প্রশ্ন। কিন্তু গোটা হাসপাতালকে যেভাবে বন্ধ করে দেওয়া হলো, যার সঙ্গে হাজার হাজার রোগী বা লক্ষ মানুষ যার সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পর্কিত, এই মানুষগুলো কিন্তু অনেকেই জরুরি, অনেকগুলো গুরুতর সেবা থেকে মানুষগুলো বঞ্চিত হয়েছে। এগুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। 2 নম্বর হচ্ছে, আপনি যেটা উল্লেখ করলেন, আজকে যে শর্তগুলো দেওয়া হয়েছে, আপনি নিজেই বললেন এগুলো নতুন কোনো শর্ত নেই। জি, যে কোনো হাসপাতালকে ফাংশন করবার ক্ষেত্রে, যে কোনো হাসপাতাল যখন তার কার্যক্রম শুরু করবে, এগুলো একেবারে অকর মতো, যেগুলো প্রতিপালন করা ছাড়া, ন্যূনতম মানদণ্ড বা মাত্রা অর্জন করা ছাড়া হাসপাতাল কোনোভাবে লাইসেন্স পেতে পারে না। আমি আরেকটা পাল্টা প্রশ্ন যদি উত্থাপন করি, যারা আজকে এটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু একই ধরনের নীতিমালা আমাদের শত শত যে ক্লিনিক, হাসপাতাল, তারা কি বাস্তবে অনুসরণ, তারা কি করছেন? আমি কিন্তু বুকে হাত দিয়ে আমি কিন্তু বলতে পারি, ঢাকাতে, ঢাকার বাইরে, দেশব্যাপী ব্যাঙের ছাতার মতন যেভাবে ডায়াগনস্টিক সেন্টার অনেকগুলো, তারপরে হাসপাতাল গড়ে উঠছে, সবগুলো আমি এটা নিশ্চিত, আমার একটা ধারণা, অধিকাংশ ক্ষেত্রে তার মানটা তারা কিন্তু বজায় রাখতে পারছে না। এগুলোকে দেখবে কে? এ ব্যাপারে নজরদারি দায়িত্ব কার? একদম। প্রতিনিয়ত সার্ভাইলেন্সের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে একেবারেই মানুষের জীবন, তার বেঁচে থাকাটা যুক্ত। আমি চাইবো এটা কোনো তাৎক্ষণিক ব্যবস্থা না করে একটা সামগ্রিক ব্যবস্থাপনার ভেতরে পুরো ব্যাপারটা আনা দরকার। এই ধরনের ঘটনা আমাদের জন্য যাতে একটা ওয়েক আপ কলের মতন কাজ করে, তার ভবিষ্যতে মানে এমন একটা ইকোসিস্টেম, এমন একটা ব্যবস্থাপনা নেওয়া উচিত যেটা শুধু আদ্দিন হাসপাতাল না, এরকম Right, right, ঝুঁকিপূর্ণ সমস্ত right. হাসপাতালে ক্ষেত্রে। জি, অবশ্যই অবশ্যই। একদম। জল কবি সুমন, আপনি কিছু জানতে চাইবেন আমাদের তিনজন অতিথির কাছে? বাংলাদেশের 7,854টি নিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। আপনি দেখেন, এই সাইফুল ভাই যেটা বললেন, মনিটরিং এর অভাব সবচেয়ে বেশি। আপনি সরকারি হাসপাতাল বলেন, সেখানে ওভারলোডেড, ডাক্তার এবং চিকিৎসক 4,000, 4,500, 5,000 রোগীর বিপরীতে একজন ডাক্তার। তাহলে মানুষ ট্রিটমেন্টটা পাবে কোথায়? মানুষ তখন পয়সা বেশি খরচ করে বেসরকারি হাসপাতালে যায়, সেখানেও কি গিয়ে আগে টেস্ট ধরিয়ে দেয়। তো এই যে মানে সিস্টেমগুলো, আমাদের এই যে বেসিক যে জায়গাগুলো, আমাদের ধরেন জ্বালানিটা আমাদের একটা বেসিক, আমাদের হেলথটা, আমাদের শিক্ষা, এই জিনিসগুলো, এগুলোর জন্য একটা মানে কিন্তু খেয়াল দীর্ঘমেয়াদী, করে দেখুন, আমরা কখনোই সংকট বা দুর্ঘটনা না ঘটলে আলাপ করি না। আমরা এটা রাইট, আমরা একটা দুর্ঘটনা ঘটে, তারপর আমরা টকশোতে বসি, আমরা আলোচনা করি, এরপরে হয়তো 2-4 দিন কিছু তৎপরতা দেখব, কিছু বন্ধ হবে, একদম। তারপর আবার আন্ডারহ্যান্ড ডিলিংসে আবার চালু হয়ে যেতে পারে। তো এরকম এগুলো দিয়ে আসলে আমাদের এই যে বেড়ে ওঠা, আমাদের বেঁচে থাকা, বা এটাই একটা মিরাকল আর কি। একদম। হ্যাঁ। আমি একটু ফিরোজা দেখান আপনার কাছ থেকে একটু আসতে চাই। আমরা তো সব রাজধানী কেন্দ্রিক হাসপাতালগুলোর কথা বলছি, ঘুরে ফিরে এই জায়গায় নাগরিক সংকটগুলো আসি, কিন্তু আমরা জানি রাজধানীর বাইরের ছবিটা আরো ভয়ঙ্কর, এবং সেখানে আসলে কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে বিভিন্ন রকমের ক্লিনিকগুলো, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, সব জায়গা থেকেই নানা রকমের সংকট। আজকে আমরা কথা বলছি আদ্দিন হাসপাতাল। প্রথমত জানতে চাই, এই হাসপাতালে যা ঘটেছে এবং যে সিদ্ধান্ত এলো, তাতে আপনি নাগরিক হিসেবে মানে কিছুটা হলো সন্তুষ্ট কিনা, নাকি আপনার অভিযোগের জায়গা আছে, এবং আপনি যে জায়গাটাতে আছেন সেই জায়গায় আসলে ছবিটা একটু বলবেন।
আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই, আপনি একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে এখানে কথা বলেছেন। আমি সাইফুল ভাই আমাদের নেতা, ওনার সাথে আমি একমত পোষণ করি। আমি বলছি যে এই 8 দিন হসপিটাল যে অব্যবস্থাপনা বা 6 জন শিশু মৃত্যু, এটা অনাকাঙ্ক্ষিত, এটা কোনোদিনই কাম্য নয়। সরকার চেষ্টা করছে, প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তার সদিচ্ছার কোনো অভাব নেই, কিন্তু আপনি এই যেভাবে একটা হসপিটালকে আপনি ইনস্ট্যান্ট তার লাইসেন্স বাতিল করে বন্ধ করে দিচ্ছেন, যদি ওই ক্ষেত্রটা আপনি দেখেন, তাহলে প্রথম যদি এরকম বন্ধ করতে হয় তাহলে তো ঢাকা মেডিকেল কলেজ আগে বন্ধ করতে হয়। আপনি ঢাকা মেডিকেল কলেজে আপনি গেলে আপনি দেখবেন যে সেখানকার অব্যবস্থাপনা বাংলাদেশে আমার মনে হয় যে চরম লেভেলের অব্যবস্থাপনা হলো বাংলাদেশের সর্বোচ্চ মানে মেডিকেল কলেজ হসপিটাল, সেটা ঢাকা মেডিকেল কলেজ। তো এইটা কোনো সলিউশন না আপনি ইনস্ট্যান্ট মানে বন্ধ করে দিবেন। এখান থেকে কি সেবা আপনি পাচ্ছেন? 150 টাকায় আপনার আপনার সাধারণ নাগরিক একটা অ্যাম্বুলেন্সের ভাড়া দিয়ে সেখানে নিয়ে তার রুগীকে নিয়ে যেতে পারে এবং অল্প খরচে ওখান থেকে রুগী চিকিৎসা পায়। এখন হাজার হাজার রুগীর মধ্যে কিছু অব্যবস্থাপনা থাকবে, সেটার জন্য আপনি একটা কমিটি করে দিতে পারেন, সেটা যাতে ইন ফিউচার ওখানে আর দ্বিতীয় কোনো এরকম অঘটন না ঘটে। এটা শুধু এই হসপিটাল না, এটা প্রত্যেকটা হসপিটালেই এই একটা মনিটরিং টিম থাকা প্রয়োজন। আসলে আমরা জাতি হিসেবে বাংলাদেশে এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে, তারপরেও আমাদের মন মানসিকতার পরিবর্তন হয় নাই। আমরা আমাদের নিজেদের শুধু ব্যবসা মানে কিভাবে টাকা আর্ন করব সেই ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে নিয়েই এই হসপিটাল মানে হলো সেবা দান করা। সেই আজকে কুমিদিনী হসপিটাল মির্জাপুরে, আপনি জানেন যে কুমিদিনী হসপিটাল একটা এক সময় এটা সেই কলকাতা, আসলে আমরা যখন সংকটগুলো নিয়ে কথা বলবো, বিশেষ করে স্বাস্থ্য খাতের হাসপাতালগুলোতে, আসলে এই স্বল্প পরিসরে আয়োজনে শেষ হবে না। আমি হাসপাতাল 8 দিন কিন্তু এমনি আমার 2 মেয়ে কিন্তু ওইখানে হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আমি এটা আরো 2007-8 এর দিকে কথা বলছি, তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তখনই ওই 8-10 এর দিকে বোধহয় ওরা 60 টাকা করে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করে। আচ্ছা, হ্যাঁ। এরপরে ধাপে ধাপে বাড়তে বাড়তে এখন বোধহয় কত 160 বা এরকম হয়। 160। হ্যাঁ, তো আর এমনি 160 না 170 আর কি এরকম। এখন হ্যাঁ, 170। হ্যাঁ, এরকম। আচ্ছা, Maybe। 170 তো তাদের আবার ধরেন 8 দিন মেডিকেল কলেজ আছে, তো কলেজে আবার দেশি বিদেশি শিক্ষার্থীরাও আছে, তারা আবার এখানে ইন্টার্নশিপ করে, তারা হাসপাতালে তারা কাজ করে। তো তাদেরও একটা সমস্যা হয়ে গেছে তখন এই 1.5 মাসে। তো আসলে আমরা একটা ঘটনা ঘটলে আমরা ইনস্ট্যান্ট কিছু সিদ্ধান্ত নিই, কিন্তু সেটা কতটুকু আসলে পারিপার্শ্বিক সবকিছু মিলিয়ে কতটুকু এটা ভায়াবল, কতটুকু যৌক্তিক, সেই জিনিসগুলো কিন্তু আমরা চিন্তা করি না। আমাদের আসলে পারিপার্শ্বিক সব জিনিস, এবং এখানে 250 টাকায় ডায়ালিসিস দেওয়া হয়, এটা তো ইম্পসিবল। আমার মা যখন অসুস্থ ছিলেন, আপনি শাপলা চত্বর যেই ঘটনা, উনি কিন্তু তখন আইসিইউতে ছিলেন। আচ্ছা আচ্ছা, সেই ইসলামী ব্যাংক হাসপাতালে। তো ওই শাপলা চত্বরের ওই ঘটনার সময় আমি ছিলাম অফিসে, 40 ঘন্টা টানা আমি অফিসে। তো ওই সময়টাতেই দিগন্ত টিভি বন্ধ হয়। তো তো সেই জায়গাটা থেকে মানে বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই আসলে, অনেক বড় তো সেই জায়গাগুলো থেকে আসলে ইনস্ট্যান্ট যেটা বলছিলাম, যে এখানে অনেক কিছু পারিপার্শ্বিক বিষয় ইনভলভ থাকে। তো সেই ইনভলভমেন্টের জায়গাগুলো থেকে সরকার যৌক্তিক এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিবে, সেটাই মানুষ প্রত্যাশা করে। একদম। আমি এখানে যেহেতু এখানে মানুষের জীবন মৃত্যু। হ্যাঁ, রাশেদ ইসলাম রাশেদ, আপনার কাছ থেকে এই বিষয়ে সবশেষ কথা যেটা আপনি শেষ করব। অনেকে এটা বলেন যে 8 দিন হাসপাতালের সঙ্গে, এই সেবার সঙ্গে জামাতে ইসলাম বিভিন্নভাবে জড়িত, সেই জায়গা থেকে আসলে এই উপকারও অনেকে পেয়েছেন যে কম টাকায় এখানে সেবা পাওয়া যায়। বোধ করি একটা আশ্রয় হিসেবেই মানুষ এখানে যায়। সেখানে গিয়ে যখন আসলে এই 6 নবজাতকের মৃত্যুর মতো ঘটনা ঘটে, দেশ জুড়ে একটা তোলপাড় হয়, তখন মানুষের আস্থাহীনতার জায়গা তৈরি হয়। বোধ করি সরকার সেই জায়গা থেকে এই লাইসেন্সটা সাময়িকভাবে বন্ধ করেছিল। কিন্তু এটা তো একটা বার্তা, তাই না, যে যেখানে মানুষ নির্ভরতা তৈরি করলো সেখানে এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। এই ঘটনার পর আসলে বিরোধী দল কিংবা জামাত ইসলামী দুই লেন্স থেকেই বলবেন আসলে কি ব্যবস্থাপনা থাকা উচিত, কি ব্যবস্থাপনার কথা আপনারা বলছেন আসলে। না, এখানে একটি দারুণ ব্যাপার যে আজকে আমরা যে কয়জন এখানে উপস্থিত, জি, সবাই এই টপিকে যে পয়েন্টগুলো বলেছি আমরা সবই জনগণের কল্যাণার্থে বলেছি এবং বাংলাদেশের অব্যবস্থাপনাকে তুলে ধরেছি। আমার মনে হয় না যে এখানে এই মুহূর্তে সরকারের কি সিদ্ধান্ত এগুলোকে আমরা গুরুত্ব দিয়েছি।
তো বিধায় আমি বলবো যে এখানে প্রতিষ্ঠানটির সাথে জামাত সংশ্লিষ্টতা আছে কি না আছে সেই সব তো অবশ্যই আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার। জি। জামাত সংশ্লিষ্ট থাকলে এই প্রতিষ্ঠানটার বিরুদ্ধে আপনি এত বড় শক্তিশালী সিদ্ধান্ত নিয়ে নেবেন, এই সমস্যা তো ইতোমধ্যে আপনারা বলেছেন যে আমরা চাইলে অন্যভাবেও সমাধান করতে পারতাম আর কি। জি। আমি আসলে বলতে চাচ্ছিলাম আর কি, মানে একটু হাসি পাচ্ছে আমার একটা বিষয়, কিন্তু মর্মান্তিক বিষয়টি, হৃদয় বিদারক আর কি। আমাদের সাংবাদিক ভাই বলছিলেন আর কি বিষয়টি ওনার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে। আমার একটা প্রতিষ্ঠান আছে ইভেন্ট কেয়ার ইন্টারন্যাশনাল, এটার টার্গেটটা হচ্ছে যে আমরা কনসালটেন্সি দেই। আচ্ছা। আমরা জেলা শহরগুলোতে আপাতত শুরু করেছি। সবচেয়ে ভালো যে হাসপাতালগুলো জেলা শহরে, সেই হাসপাতালগুলোকে আমরা টার্গেট করে তাদের সাথে গিয়ে বসছি। আপনার প্রতিষ্ঠানের কি কি বিষয় আশয় আছে নাই এটা আগে আমরা যাচাই বাছাই করে দিচ্ছি তাদেরকে। এবং আপনি দেখে ভয়ঙ্কর ঘটনা যে তার হাসপাতালের সেলস আছে, রোগী ভিড় বাট্টা ব্যাপক চলছে, ব্যাপক মানে কি বলে শেষ নাই, কিন্তু সেখানে না আছে প্রকিউরমেন্ট, না আছে ট্রেনিং, না আছে প্রপার ম্যানেজমেন্ট, এইচআরডি, কোনো কিছু নাই, কিন্তু চলছে। ইভেন আপনি জেনে আশ্চর্য হবেন যে ভালো কোনো অ্যাকাউন্ট সিস্টেমও নাই। এবং এই প্রতিষ্ঠানটা যে ভয়ঙ্কর ধরনের সংকটে পড়তে যাচ্ছে, এটা আপনি প্রতিষ্ঠানের এই কাগজপত্র ঘাটলে দেখতে পাবেন আর কি। তো এখন সরকারের একটি বড় ধরনের কি বলছে যে 1982 সালের একটা অ্যাক্ট আছে, জি। সেই বিধান ধরে তারা ধারাবাহিকভাবে চলতে হবে আর কি। প্রথমত আমি অনুরোধ করব সরকারকে অতি দ্রুত এই 1982 সালের আইনটাকে সংশোধন করে বর্তমান সময়ের প্রেক্ষাপটকে সামনে রেখে একটি পূর্ণাঙ্গ আইন করবে, এবং সেটা বাস্তবায়ন করার জন্য শুধু আদ্দিন না বা ইবনে সিনা না এরকম বিষয়গুলো না। এখন বিষয়গুলো কিরকম, আমার বাসা হলো ইবনে সিনার পাশে, ইবনে সিনা হাসপাতালে যেন একটা সিট পাওয়া যায়, আমাকে লবিং করার জন্য ফোন দেয় আর কি, যে একটু বলে দেন না একটা সিট পাওয়া। মানে প্রাইভেট হাসপাতালে, সরকারি হাসপাতালের কথা বলেছেন ফিরোজ খান ভাই, প্রাইভেট হাসপাতালে এখন এখন সিটের জন্য সুপারিশ করা লাগে আর কি। তো সেই সিচুয়েশনে আমরা আছি। সরকার যে এখন ঘোষণা দিল যে 101 শয্যা বিশিষ্ট সকল উপজেলায় হাসপাতাল করবে, সেটার জন্য প্রস্তুতিটা অতি দ্রুত নেওয়া লাগবে। এবং প্রাইভেট হাসপাতালগুলোর জন্য রেগুলেশন কি এবং পাবলিক হাসপাতালগুলোর জন্য রেগুলেশন কি, এটার মধ্যে কোনো ভিন্নতা থাকবে কিনা এটা ক্লিয়ার করতে হবে, এবং এটার একটা যেন কার্যকর করার বুঝতে জন্য পারছি আপনি আপনি বরাবরই আসলে একটু সুনির্দিষ্ট করে পরামর্শ দেন, সেভাবে সেই জায়গা থেকে দিলেন। এখানে আলাপটা শেষ করি। আজকে যে দিনটা পড়লো, এই দিনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিএসসির বৈঠক হবে। আলোচনা কি নিয়ে? সেটা মূলত রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। আমি একটু জনাব সাইফুল হক আপনার একটা মতামত দিতে চাই, কারণ আমরা দেখেছি রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়া এবং যিনি নির্বাচিত হন রাষ্ট্রপতি, পুরোটা কেন যেন একটা মানে চোখ বন্ধ করলে বোঝা যায় একটা নিয়মিত সিলেবাসের মধ্যেই থাকে, যার নেগেটিভ ইম্প্যাক্টটা আমরা কিছুদিন আগে দেখলাম যে একটা রাষ্ট্রপতি তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে তাকে অ্যাডজাস্ট করতে হয়েছে, দায় মুক্তির ব্যাপারটা এসছে, পুরো মেয়াদ অপূর্ণ রেখেই তাকে চলে যেতে হয়েছে, শারীরিক অসুস্থতার বিষয়টাকে সামনে এনে। আমরা নিশ্চয়ই এরকম রাষ্ট্রপতি চাইবো না। আমরা চাইবো এমন একজন রাষ্ট্রপতি যিনি আসলে সত্যিকার অর্থে ভূমিকা রাখবেন। এখন সিএসসির সঙ্গে বৈঠক হবে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক হবে। আপনি আসলে কোন ধরনের মতামত দিতে চান রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে, যেহেতু জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা আছি? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত এটা তো সেপ্টেম্বরে আমাদের যে জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে, জি। সেই অধিবেশনে নতুন নির্বাচিত রাষ্ট্রপতি হবেন। আমাদের পার্লামেন্ট মেম্বাররা তারা একজন স্থায়ী রাষ্ট্রপতি নির্বাচন করবেন। জি। এটাই বিধি বা এটাই আমাদের প্রত্যাশা। দুই হচ্ছে যে আগামীকালকের বৈঠকটা খানিকটা আনুষ্ঠানিকতা হয়তো আমার কাছে, কিন্তু কারণ নির্বাচন কমিশন ফাইনালি জাতীয় পার্লামেন্ট বা পার্লামেন্টের অভিভাবক হিসাবে স্পিকারের তার যে মতামত সেটা ইলেকশন কমিশন জানতে চাইবে। তো এটা একটা সাংবিধানিক একটা কার্টসি বলি বা পদ্ধতি, তার একটা অংশ বলি। আর তারপরে আপনি যেটা উল্লেখ করছিলেন যে আমরা ভবিষ্যতে আমরা, কারণ আমাদের এখানে অধিকাংশ রাষ্ট্রপতিরা তাদের টেনিওর তারা আসলে পার করতে পারেননি, এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের। জি। তিনি রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানের ব্যক্তি, জি। এক ধরনের রাষ্ট্রের বা জনগণের অভিভাবক তুল্য একটা সাংবিধানিক পদ যেটা। একদম। আমি দেখতে চাইবো একজন যোগ্য, সৎ, নিবেদিত প্রাণ, যার একটা দীর্ঘ রাজনৈতিক জীবন আছে, ক্যারিয়ার আছে, জনগণের সঙ্গে যার একটা অর্গানিক রিলেশনশিপ আছে, জনপ্রত্যাশা যিনি ধারণ করতে পারেন, এরকম একজন সৎ সজ্জন। এখনকার যে সংবিধান সেটা অনুসারে কি বিরোধী দল তাদের দিক থেকেও নাম প্রস্তাব করতে পারে জনাব সাইফুল হক? আমি বলছি, আচ্ছা এরকম দেখতে চাইবো। আর আমি ইতিমধ্যে গতকালকে জি। আমি আমার জন্মদিন উপলক্ষে যে একটা
একটা যে বই প্রকাশ হয়েছে সেখানে কথাটা কালকে বাদিবে আমি উল্লেখ করেছি, জি সেটা হচ্ছে যে আর আমরা দেখতে চাইবো যে অল্প একটু মেরুদণ্ড আছে জি এরকম একজন, মানে অন্যান্য গুণাবলীর সাথে এরকম একটা মেরুদণ্ড সম্পন্ন মানুষকে রাষ্ট্রপতি পদে আমরা দেখতে চাইবো। কারণ হচ্ছে যে এবার আমরা আমাদের যে কনসেনসাস রাষ্ট্রপতি জাতীয় ঐক্যমত্য কমিশনে, জি এবার আমরা প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার সাথে রাষ্ট্রপতিরও কিছু ক্ষমতাকে সেখানে অর্পণ করবার ব্যাপারে দলগুলো আলাপ আলোচনা করেছে। আচ্ছা আমি নিশ্চয়ই চাইবো সংবিধান অষ্টাদশ সংশোধনীতে যে তারা সেপ্টেম্বরে যে তারা যদি বিলটা উত্থাপন করেন, সেখানে রাষ্ট্রপতি পদের দায় দায়িত্বের ব্যাপারেও কিছু আরো কিছু দায় দায়িত্ব সেখানে যুক্ত হবে। আর আপনি আমাকে যে প্রশ্ন করলেন, হ্যাঁ, আমাদের বিরোধী দলের অবশ্যই তারাও সেখানে রাষ্ট্রপতির নাম নির্বাচন তারা প্রস্তাব করবার তাদের সেই দলের বাইরে তো আমাদের এখানে অধিকাংশ আমাদের পার্লামেন্ট মেম্বাররা জানা বিধান এখনো পর্যন্ত নাই। তো কিন্তু বিধান আছে, সুযোগ আছে বিরোধী দল দিক থেকেও, এমনকি যারা স্বতন্ত্র সদস্য আছেন বা সেখানে আমার মনে হয় যে তারাও নামের প্রস্তাবনার ক্ষেত্রে সম্ভবত তাদের কিছু সাংবিধানিক অধিকার সেদিক থেকে আছে। আমি দেখলাম যে জামাত ইসলামী থেকে সম্ভবত বলা হয়েছে যে তারা কোনো রাষ্ট্রপতির নাম তারা প্রস্তাব করতে যাচ্ছেন না, এরকম একটা কথা আমি সংবাদপত্রে আচ্ছা এটা একটু তাহলে একটু পরিষ্কার হয়ে আসি, জনাব রাশিদুল রাশিদ বলতে পারেন মানে আপনার দিক থেকে রাষ্ট্রপতি পছন্দের নাম কোনো প্রস্তাব করা হবে কিনা, সিদ্ধান্তটা কি ছিল? আমাদের আজকে একটা নির্বাহী মিটিং ছিল, নির্বাহী মিটিংটা রাতে হয়েছে যে কারণে আমি খবরটা পাইনি এই জি। ইয়েতে যুক্ত হওয়ার আগ পর্যন্ত। আচ্ছা সিদ্ধান্তটা হয়তো কালকে জানতে পারবো। আচ্ছা আরেকটা বিষয় একটু জানতে চাইছিলাম, মানে একটা ছোট কথা বলছিলেন সাইফুল হক, মানে ছোট একটা লাইন কিন্তু এর অর্থটা অনেক গভীর। মানে রাষ্ট্রপতি আমরা এমন চাই যার একটুখানি হলেও মেরুদণ্ড থাকবে, মানে একটুখানি মেরুদণ্ড না থাকা যে ইতিহাস, সেটা আসলে কাকে দায়ী করবেন আপনি? আমি এখানে সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে খুবই বাস্তব ভিত্তিক এবং বলা যায় যে অনেক বড় সাহসী বক্তব্য দিয়ে ফেলেছেন। কারণ রাষ্ট্রপতি এমন একটা জায়গা আমাদের দেশে করে রাখা হয়েছে সংবিধানে যে এটা নিয়ে আসলে এত কিছু বলাও যায় না, মানে আইনটাই এরকম আর কি। জি কিন্তু একটু লেজ বিশিষ্ট ব্যক্তি বাছাই করা হয়, মানে দুঃখজনক আর কি। ইভেন আমি এটাকে বলি যে রাজা, মানে অনেক দেশে দেখবেন কি বলে ইউনাইটেড কিংডমে রাজা যাকে করে রাখা হয়েছে, আমাদের দেশে রাষ্ট্রপতি কিছুটা ওইরকম আর কি। উনার আসলে খুব বেশি ফাংশন নাই এবং উনি কি কি ফাংশন করবেন, কি কি বক্তব্য দেবেন, মোটামুটি ওই ইউনিভার্সিটি গুলোতে যে সমাবর্তনে যে একটু হাস্যরসাত্মক কিছু বলবেন ওইটাও মানুষ গেস করে, এবং এর বাইরে তিনি ফর্মাল কি কি বক্তব্য দিবেন সেটাও মানুষ গেস করতে পারে, আগে থেকে জানতে পারে যে এটা উনি বলবেন বা এটা উনার করণীয় আছে আর কি। তো শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ একটা এত বড় সাংবিধানিক প্রতিষ্ঠান, জি বলছি আমরা যে সর্বোচ্চ প্রতিষ্ঠান আর কি সরকার, দেশের, রাষ্ট্রের, সেই জায়গাটা আমাদের জন্য খুবই মর্মান্তিক। আর সেকেন্ড হচ্ছে কি, দেখেন আর কি যে সাইফুল ভাই মনে বলছিলেন এটা যে কোন রাষ্ট্রপতি আমার কাছে মনে হয়েছে যে খুব সুন্দরভাবে, সম্ভবত 2 জন বা 3 জন ছাড়া সুন্দরভাবে শেষ করতে পারেননি। শুরুটাও সুন্দর হয়নি, শেষটাও সুন্দর হয়নি। এই জন্য এই যে বাছাই করার ধরন এবং সর্বশেষ যাদেরকে আমরা নির্ধারণ করছি সেই ব্যক্তি অবশ্যই সজ্জন হওয়া দরকার এবং অবশ্যই গুরুত্ববান ব্যক্তি হওয়া দরকার, এবং যার দ্বারা এই সমাজের রাষ্ট্রের কিছু উন্নতি হবে এরকম একটি জায়গা। বুঝতে পারছি, যেহেতু শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টে আছে তার মানে পুরো বিষয়টা হয়তো সহজ হবে না। ছোট করে প্লিজ। হ্যাঁ একটু ছোট্ট, সেটা হচ্ছে যে আমার মত হচ্ছে যে আমাদের রাষ্ট্রপতির যে রুলস রেগুলেশন গুলো সংবিধানে আছে এগুলোকে আরেকটু রিভিউ করা দরকার। জি চমৎকার। আমি একটা ছোট্ট বিষয় শেয়ার করি। জওয়াল কবির সুমন, আমরা আজকে প্রতিবেদন প্রচার করছিলাম এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য ছিল যে যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং বছর শেষে স্থানীয় সরকার ভোট হবে। আমরা একটু পরে স্থানীয় সরকার ইস্যুতে আসবো, তার আগে রাষ্ট্রপতি ইস্যুতে একটু বলে রাখি। এই আয়োজনে প্রশ্ন করা হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে বিএনপিকে ফ্যাসিবাদী দল বলা হচ্ছে একটা জায়গা থেকে। তিনি বলছিলেন এমন মন্তব্য যারা করেন তাদের জ্ঞানের অভাব রয়েছে। এ সময় তিনি জামাত ইসলামের আমির উদ্দেশ্যে বলেন যে দলের গঠনতন্ত্র পড়ে দেখা উচিত, জামাত গণতান্ত্রিক দল কিনা সেটি তারা নিজেরাই বিবেচনা করবেন। এটা না হয় পরের আলাপ, কিন্তু কথা হচ্ছে ফ্যাসিবাদ শব্দটাকে আমরা একটু বেশি ব্যবহার করে ফেলছি। হ্যাঁ, এক অর্থে তো তাই। কারণ আপনি 17 বছর আওয়ামী লীগ শাসন করেছে। জি আপনি কত 2012-13 সম্ভবত প্রথম মাহমুদুর রহমান সাহেব উনি আমার দেশে লিখলেন ফ্যাসিবাদের পদধ্বনি। তারপর থেকে কিন্তু এই শব্দটা আমাদের রাজনীতির মধ্যে, আমাদের কথাবার্তার মধ্যে আস্তে আস্তে, তাও কিন্তু তাড়াতাড়ি না। ওনার এটার পরে ওনাকে ধীরে ধীরে অফিসে ওনাকে ঘিরে ফেলা হয়েছে, ওনাকে এর পরবর্তীতে অ্যারেস্টও করা হয়েছে এর কিছুদিন পরেই, 13
এপ্রিলে সম্ভবত। তো সেই জায়গাটায় আপনি ফাইনালি স্টাবলিশ করেছেন কবে? 2024-এ, যেটা ফ্যাসিবাদ, এই ফ্যাসিস্ট সরকার, হোয়াট এভার এই রিলেটেড যা আছে। আর এখানে আপনি 5 মাস 5.5 মাসে একটা গভর্নমেন্টকে, ওনারা হয়তো বলছেন যে ফ্যাসিবাদের পথে হাঁটছে বা ওইদিকে যাচ্ছে, সেটা ওনারা বলতেই পারেন রাজনৈতিক দল হিসেবে ওনারা, কিন্তু এটা খুবই আর্লি। আমি মনে করি এটা আর্লি, কমপক্ষে 1 বছর তো আপনি দেখবেন। হ্যাঁ, তারপরে আপনি আস্তে আস্তে কমেন্টস করেন বা আপনি ধরিয়ে দেন যে এটা এইগুলা হচ্ছে না, এটা হচ্ছে না, কিন্তু এটা আমি মনে করি যে খুবই আর্লি কমেন্টস। আপনি এটা মনে করেন আর্লি কমেন্টস, আপনি কি এটা মনে করেন জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল? জামায়াতে ইসলামী গঠনতন্ত্র আমি নিশ্চয়ই এটা রাশিদুল ইসলামের কাছে জানার চেষ্টা এটা করব, ওনারাই ভালো কিন্তু তার বলতে আগে পারবে আর কি। আপনি আপনার কাজের ক্ষেত্রে কি বলবেন? এটা ওনারা ভালো বলতে পারবে। ওনারা আমি তো তাহলে রাশিদুল ইসলাম রাশিদ আপনার কাছ থেকে একটু জানতে চাই, মানে জামায়াতে ইসলামীর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র পড়ে কি এটা প্রমাণ হয় বা এটা বুঝতে পারে সবাই যে জামায়াত ইসলাম একটা গণতান্ত্রিক দল? দেখুন, দুটোই। আপনি গঠনতন্ত্র পড়া ছাড়াও জামাত ইসলামী যে গণতান্ত্রিক দল, এটি মানুষ বুঝতে পারছে অলরেডি। ইভেন গঠনতন্ত্রে এটা স্পষ্ট করে বলা আছে, এবং জামাত ইসলামের চেয়ে এত মানে সুন্দর প্র্যাকটিস অন্য কোন রাজনৈতিক দলে আছে বাংলাদেশে? এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানতে চান, ইদানিংকালে তো আরো বেশি জানতে চাইছেন যে এত গণতান্ত্রিক দল যদি সত্যি জামাত ইসলামী হয়ে থাকে, তাহলে দলটার আমির কেন নারী হতে পারবেন না? না 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 না, এখানে বিষয়গুলো ওরকম করে আলাদা করে কোনো টার্ম দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। এখানে দুটো বিষয় আর কি, যে নারীকে প্রদান হবে কি হবে না, এই বিষয়গুলো কি বলে ইসলামের একটা রুলস রেগুলেশন আছে ফিক্সড, সেটা আপনাকে সামনে নিতে হবে। সেকেন্ড হচ্ছে যে এটি কিছুটা কন্ট্রোভার্সিয়ালও বটে, এই জন্য জামাত ইসলামী কিন্তু এটিকে উন্মুক্তই রেখেছে আর কি। বাট ইসলামের অনেকগুলো ব্যাখ্যা যেহেতু এক্ষেত্রে আছে, জামাত ইসলামীতে এখন যে প্র্যাকটিস গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু নারীদের মধ্যে কোনো অসন্তোষ নাই। আপনি কখনো দেখবেন না আমাদের নারীরা কখনো ব্যাখ্যা নিয়ে আসছে যে আমাদেরকে কেন সামনে নিয়ে আসা হচ্ছে না, আমাদেরকে কেন আমির করা হচ্ছে না, এরকম বিষয়গুলো নাই। তার মানে তারাও বিষয়টা জেনে শুনেই এটাকে মেনে নিয়ে সামনের দিকে এগুচ্ছে। আমি এই বিষয়টি বিশেষভাবে উল্লেখ করতে চাই। আর সেকেন্ড একটি কথা একটু বলি আপনাকে আর কি, ইদানিং কিছু শব্দ বেশি উল্লেখ হচ্ছে বা বেশি নতুন করে আসছে, যেমন আপনারা বলছিলেন যে ফ্যাসিবাদ, মব, ডিপ স্টেট, ডিসইনফরমেশন, এই টাইপের শব্দগুলো আসছে। এগুলো আমাদের বর্তমান কালচারের সাথে মিশে গেছে, এবং দেখবেন যে এখন আমাদের প্রজন্ম যে আর কি খুবই সেনসিটিভ, খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেয়। আপনারা যেমন আজকে আমরা আলোচনা করছিলাম যে এই সরকারের 6 মাসের মধ্যে আমরা অনেক কিছু দ্রুত সিদ্ধান্ত নিচ্ছি কিনা, এটা শুধুমাত্র দ্রুত না, আমাদের মেন্টালিটিটা কিন্তু এখন বিশ্বব্যাপী চেঞ্জ হয়ে গেছে। এখন খুব দ্রুত আমরা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেই, যে কোনো বিষয়ে আমরা রেজাল্ট আশা করি। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে তো কোনো একটা ব্যাখ্যায় আসতে হবে। আপনি ধরে নিলাম যে এটিকে ফ্যাসিবাদ হিসেবে আখ্যা করবেন না, কিন্তু বিএনপির কিছু কার্যক্রম যেগুলো নিয়ে আজকে আমরা সাফার করছি আর কি দেশে, সেগুলো তো আমাদেরকে ফ্যাসিবাদ না বললেও ওরকম কোনো অগণতান্ত্রিক অথবা জোর করে চাপিয়ে দেওয়া কি বলে এটাকে, এরকম তো মনে জানতে চাইলে আপনি বোধহয় খালি জুলাই সনদের কথাই তো বলবেন, তাই না? শুধু জুলাই সনদ কেন, বাংলাদেশের সবচেয়ে বড় দুঃখজনক বিষয় তো জুলাই সনদের চেয়েও মারাত্মক, যে গণভোট আপনি গ্রহণ করেছেন, সেই গণভোটকে আপনি উপেক্ষা করছেন। তো সেই এই বিষয়গুলো আমাদেরকে তো মনে করিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি ধরে নিলাম যে ফ্যাসিবাদ শব্দটা বাদ, আওয়ামী লীগ বা বিগত দিনে আওয়ামী লীগের অনুরূপ সরকার যেগুলো এসেছে, সেই টাইপের ব্যবস্থাপনার দিকে তো আস্তে 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 আমরা যাওয়া শুরু করছি। তো আপনি একটা কাজ, আপনি এখানে কি বলে জিয়া ভাই বলছিলেন যে বছর খানেক যাক, আপনি কেন বছর খানেক যেতে দিবেন? ভাই, পরিবর্তনও তো হচ্ছে, সেটাও তো আপনি লক্ষ্য করবেন, সেটাও তো বলবেন। কারণ আমি এটা আরেকটা হ্যাঁ, বিষয়, কারণ আপনি এটা দেখেন, আমাদের সরকার প্রধান যিনি আছেন তার কিন্তু দেখেন তার আচার আচরণ বা তার যেই এই যে 18-20 ঘন্টা যে তার কাজের মধ্যে থাকেন তিনি, এগুলো তো বলবেন। জিয়া ভাই একটু বলি আমি, আমাদের দেশে বর্তমানে প্রাইম মিনিস্টার, বিরোধী দলীয় নেতা, ইনাদের যে কালচার গুলো, কথাবার্তা গুলো, এগুলো বাংলাদেশে আর কখনো দেখা যায় না, রাইট? এটা আমরা অস্বীকার করছি না, এবং এটা নিয়ে সংসদেও আমরা আলোচনা করেছি। এবং বাংলাদেশের ইতিহাসে সংসদ নিয়ে এরকম একটা কি বলে উভয় পক্ষ থেকে আলোচনা, নেগেটিভ পজিটিভ যেভাবে হচ্ছে আর কি, শক্ত অবস্থানে, এরকম বিগত দিনে কোনোদিন দেখা নাই। এর অর্থ কি? শুধুমাত্র আমরা মনে করছি, অনেকেই মনে করছে কি যে সরকার যে কাজগুলা করছে ভালো, বিরোধী দল কেন শুধু ওই ভালো কাজগুলো প্রচার করে যাক না কেন? তাহলে বিরোধী দলের ফাংশন কি শুধু সরকারের ভালো কাজের সমালোচনা? আচ্ছা, এই ব্যাখ্যাটা বিভিন্ন সময় রাশিদুল ইসলাম রাশেদ এখানে এসেই
বলেছেন। আজকেও তিনি বললেন যে হ্যাঁ, তার সরকার যে ভালো কাজগুলো করছে, পরিবর্তনগুলো করছে, সেটা তারা অ্যাকনোলেজ করেন, কিন্তু সেটা বলাটা তো আসলে বিরোধী দলের কাজ না। তাহলে তো মানে আচ্ছা, যাই হোক, আপনি পরিষ্কার হলাম। আমি একটু জনাব ফিরোজ হায়দার খান, আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেটা আসলে মাননীয় সংসদ সদস্য বললেন, আপনি নিজে এতে কনভিন্স কিনা যে হ্যাঁ, এখনকার তরুণ প্রজন্ম একটু সেনসিটিভ, তারা আসলে একটু গরমিল দেখলে কিছু বক্তব্য দিয়ে ফেলে, সেই জায়গা থেকে ফ্যাসিবাদ শব্দটা চলে এসেছে, সেই জায়গা থেকে বিএনপি ফ্যাসিবাদের দল, এরকম একটা কথা বলা হয়েছে। আপনি অন্তত একইভাবে মনে করেন, নাকি আসলে এখানে আমাদের একটু অসহিষ্ণুতার পরিমাণটা বেশি, আমাদের পারস্পরিক আক্রমণের কোনো প্রভাব আছে? হয়তো আপনারা ঠিকঠাক মতো কথা বলছেন বটে, কিন্তু মাঝখানে কোনো পক্ষ আছে যারা আসলে ফাটল ধরাতে চায়। কি বলবেন আসলে? ধন্যবাদ আপনাকে। আমি এই আপনার এই ইস্যুটা আগে আমি একটু আমাদের রাষ্ট্রপতি নিয়ে একটু আমি 1 মিনিট একটু বলতে চাই, আমাকে একটু সুযোগ দেন। সেটা হলো যে রাষ্ট্রপতি ইস্যুতে আমাদের সাইফুল ভাই বলেছে এবং আমাদের অন্য সাংবাদিক ভাই বলেছেন। আমি একটু এখানে বলবো যে আমাদের একজন সুন্দর রাষ্ট্রপতি দরকার, শক্তিশালী রাষ্ট্রপতি দরকার। এবং আমরা ইতিহাসে এরকম যে আজকে যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে আছেন, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বিক্রম, উনি যেভাবে আপনার সংসদে স্পিকার হিসেবে যেভাবে চালিয়েছেন এবং চালাচ্ছেন, এটা আমার বাংলাদেশের ইতিহাসে এরকম স্পিকার আর আসে নাই এবং এটা সর্বজন মানে গৃহীত। জি, পরিষ্কার। এর পরের অংশটা একটু বলবেন। জি, আমি এর পরের অংশে যেটা বলবো যে ওনাকে যেরকম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করা হয়েছে, আমি দেখেছি আসলে সাধারণ মানুষ এবং একদম টপ টু বটম এইরকম এই মেজর হাফিজ সাহেবের মতো রাষ্ট্রপতি বাংলাদেশে এখন চায়, যে ওনার গার্ডস আছে, উনি এই সেই ইটা হোল্ড করে, কারণ উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে ছিলেন, উনি তার পিএইচ ছিলেন এবং যে কারণে তার ভিতরে সেই সততা, সেই দৃঢ়তা, তার মনোবল, সেই রকম শক্তি, সাহস সমস্ত কিছু আছে। যে কারণে আমি বলবো যে এরকম একজন রাষ্ট্রপতি যদি আমাদের বাংলাদেশে হয়, তাহলে এই কিছু অ্যামেন্ডমেন্ট এনে তাকে একটু ক্ষমতা ভারসাম্য করে দিলে তাহলে দেশের জন্য ভালো। আর ফ্যাসিস্ট যেটা বলেছে, আসলে ফ্যাসিজম আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আপনার যেভাবে যে উদাহরণগুলো দেখাচ্ছে, শুধু এটা দেখানোর জন্য দেখানো নয়, যে বিরোধী দলকে বলেন এবং নিজ দলে বলেন, আমার প্রশ্নটা যেখানে ছিল এই টার্মগুলো যে ব্যবহার হচ্ছে, এটা মানে অতিরিক্ত অসহিষ্ণুতার কারণে, নাকি প্রত্যাশা অনেক বেশি সেটা পূরণ হচ্ছে না বলে? এটা আসলে 24-এর গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার যে একটা বৈপ্লবিক একটা অবস্থা এবং তারা রক্ত দিয়েছে, এটা কিছুদিন তো থাকবে। এত রক্ত দিয়েছে, এত ছেলে মেয়ে মানে শহীদ হয়েছে আমাদের সন্তানেরা, তো সেই জিনিসটুকু আবার সরকার বা যারা ক্ষমতায় আছেন তাদেরকেও এবার একটু মেনে নিতে হবে। অসহিষ্ণু তো বলাই যায়, কিন্তু এটার পেছনে আপনাকে যেতে হবে যে বুঝতে পারছি আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। একটা বিরতিতে আমাকে যেতেই হচ্ছে। জি, ফিরোজ হায়দার খান, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি বিরতি থেকে ফিরে এসে আবারও আলাপটা শুরু করব এবং আমি আসলে জনাব সাইফুল হক এবং একই সঙ্গে রাশেদ খান রাশেদ দুজনকে একটু বলে রাখতে চাই, আমরা শুরু থেকে জানতে পারছিলাম যে দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপির আসিফ মাহমুদ হয়তো প্রার্থিতা নেবেন, এখানে লড়বেন, তিনিও আশা প্রকাশ করেছিলেন, কিন্তু আমরা দেখতে পেলাম জামাত প্রার্থী হিসেবে সাদেক কায়েমকে মুখোমুখিভাবে চূড়ান্ত করে ফেলেছে। যদি সেটাই হয়, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আসলে কি করবেন? মানে যেহেতু 11 দলের মধ্যে আপনারা আছেন, যদিও এটা মানে দলীয়র বাইরে গিয়ে নির্বাচনটা হচ্ছে, তারপরও নির্বাচনকারীর বোঝাপড়া বলে তো একটা শব্দ আছে। একটু বিস্তারিত জানার চেষ্টা করবো, মেরুকরণ কোথায় কি হচ্ছে, একটা ছোট্ট বিদ্যুৎ ফিরে এসে। দর্শক আপনারা আছেন।